আর কিছুদিনের মধ্যেই হয়তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। আর এই নির্বাচনে সিপিএম যে কয়েকটা আসনে পাখির চোখ করে এগোচ্ছে তার মধ্যে হচ্ছে ডোমকল। তো ডোমকল একটা সময় ছিল লাল দুর্গ, বামেদের লাল দুর্গ বলা হতো ডোমকল। দীর্ঘদিন এখানে থেকে জিতত সিপিআইএম এর প্রাক্তন মন্ত্রী মাননীয় আনিসুর রহমান। তারপর 2021 সালে এই দুর্গের পতন ঘটে। তো এই পতনের কারণ কি কি, বা এই দুর্গকে কি আবার ফিরিয়ে আনতে পারবে, সেই বিষয়ে আমি এখন কথা বলে নিব ডোমকল এরিয়া কমিটির সম্পাদক এবং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মুস্তাফিজুর রহমান রানাদার সঙ্গে। তো রানাদা, তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার, আপনার চ্যানেলের সমস্ত দর্শককে প্রথমেই আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের পার্টির পক্ষ থেকে সকলকে লাল সালাম। তো তোমাকে আমার প্রথম প্রশ্ন হলো যে 2021 সালে এই লাল দুর্গের পতনের কারণ কি কি ছিল বলে তোমার মনে হয়, এবং আগামী দিনে মানে এই বিধানসভায় কি আবার এই লাল দুর্গ ফিরে আসতে পারে? দেখুন, আমরা যেটা পার্টিগতভাবে 21 সালে নির্বাচনের যে পর্যালোচনা করেছিলাম তাতে দুটো বিষয় স্পষ্ট হয়েছিল। সেটা হচ্ছে যে একটা সাংগঠনিক বিষয়, একটা রাজনৈতিক বিষয়। আচ্ছা, সাংগঠনিক কিছু ত্রুটি দুর্বলতা তো ছিলই, সব নির্বাচনে সেটা থাকে, কিন্তু সবচেয়ে বড় যেটা রাজনৈতিক পরিস্থিতি ছিল সেই সময় আপনাদের মনে থাকবে, যেটা হচ্ছে যে একটা এনআরসি ধোঁয়া তুলে গোটা রাজ্য জুড়ে একটা ওয়েব তৈরি করা হয়েছিল। আর ডোমকল বিধানসভা আসনটি যেহেতু একটা মুসলিম মেজরিটি আসন, মানে গোটা রাজ্যের স্বাভাবিকভাবেই সেই সময় মুসলিম জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে আগে আমাদেরকে বাঁচতে হবে। এই বাঁচার জন্যেই এইখানে ডোমকলে তৃণমূল কংগ্রেসকে মানুষ বেছে নিয়েছিল, শুধুমাত্র এনআরসিকে কেন্দ্র করে একটা বড় ধরনের রাজনৈতিক একটা নেগেটিভ দিক আমাদের তৈরি হয়েছিল। তার সাথে সাথে আরও অনেক কারণ ছিল যেগুলো আজকে দাঁড়িয়ে আমাদের এই সময় এই 4 বছর 5 বছরে যে অভিজ্ঞতা মানুষের তৃণমূল কংগ্রেসকে জেতানোর পর যে অভিজ্ঞতা, বিধায়কের কাজ বা ডোমকলের উন্নয়নে সার্বিকভাবে মানুষ তাদের অভিজ্ঞতায় শিখেছে। শেখার ফলে এবারে নির্বাচন হবে ডোমকলে আবার বামপন্থীদের পুনরুত্থান ঘটবে ডোমকল বিধানসভা, এবং 26 সালে নিশ্চিতভাবে আমি আত্মবিশ্বাসী 100% যে এই সিট আমরা পুনরুদ্ধার করবো এবারে যে কোনো মূল্যে। এবং তার জন্য যে সাংগঠনিক পরিকাঠামো তৈরি করা দরকার, যে ত্রুটিগুলো আছে, যে সমস্ত বিষয়গুলো আছে সাংগঠনিক ক্ষেত্রে এবং রাজনৈতিকভাবে এই সময়কালে যে প্রচার প্রপাগান্ডা আমাদের তৈরি করে দিয়েছে পার্টির রাজ্য কমিটি, সেই অনুযায়ী আমাদের কমরেডরা একেবারে বুথ স্তর পর্যন্ত যে সাংগঠনিক এবং রাজনৈতিক কাজ সেইগুলো আমরা পরিচালনা করছি, যার ফলে এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে, যার ফলে আমরা আত্মবিশ্বাসী যে এবারে ডোমকল আমরা আবার সিপিআইএম পুনরুদ্ধার করব। আচ্ছা, ডোমকল নির্বাচন মানেই তো শুধু ব্যালটের খেলা হয় না, এখানে বুলেট এবং সন্ত্রাস দুটোই হচ্ছে একে অপরের পরিপূরক। এখানে ভোট এলেই যে সন্ত্রাস হয় সেটা বলার চাইতে যে সন্ত্রাসই ভোটের মধ্যে হয়। তো তার মোকাবিলা আজকের সময়ের উপর দাঁড়িয়ে তোমাদের কর্মীদের কতটা প্রোটেকশন দিতে পারবে, বা তার মোকাবিলা কিভাবে করবে? সন্ত্রাস মোকাবিলা করার অভ্যাস ডোমকলের কর্মীদের আছে সব জায়গায়। আচ্ছা, এবং এই সন্ত্রাস মোকাবিলাটা আমাদেরকে ডোমকলে সারা বছর ধরে করতে হয়। আপনারা দেখবেন মাঝে মধ্যেই ডোমকল তো মানে হট সিটে আর কি বম উদ্ধার করা হচ্ছে, নাহলে কোথাও গোলাগুলি হচ্ছে, এমনকি এখানে দাঁড়িয়ে একটা আমপাড়াকে কেন্দ্র করে এখানে মার্ডার হয়েছে। এই ধরনের জায়গা হচ্ছে ডোমকল, যার ফলে সন্ত্রাসটা আমাদের কাছে নতুন না, আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি। এবং আপনি লক্ষ্য করে দেখবেন 2011 সালের পর যে জায়গাগুলোতে পশ্চিমবাংলায় সিপিআইএম এর এখনো 35% 37% ভোট আছে, সেই জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে ডোমকল। ফলে আমাদের এখানে জনভিত্তিক বরাবরই হচ্ছে যে শক্তিশালী। এখানে বহু লড়াই, আন্দোলন, খুন খারাপি, আমাদের শহীদদের মৃত্যুবরণ করার মধ্য দিয়ে ডোমকলে পার্টি তৈরি হয়েছে, যার ফলে মানুষের মধ্যে আমাদের গণভিত্তি আছে এবং এই সন্ত্রাস মোকাবিলা করার মতো প্রস্তুতি কমরেডরা নিয়ে নির্বাচনে নামে এবং সারা বছর সেটা মোকাবিলা করতে। এমন কিছু এলাকা আছে ডোমকলে যেখানে সারা বছর সন্ত্রাসের মধ্য দিয়েই পার্টি করতে হয়, যার ফলে এটা কর্মীদের অভ্যাস আছে। এবং আমরা মনে করছি যে প্রস্তুতি আছে আমাদেরকে, যেমনভাবে বিরোধীরা আমাদের সাথে ট্রিট করবে সেইভাবে মোকাবিলা করে এখানে দাঁড়িয়ে থাকবো আমরা। তো সন্ত্রাস তো শুধু কেবলমাত্র এই তৃণমূল আমলেই হচ্ছে না, বাম আমলেও হয়েছিল। তোমরা কি এবার কথা দিতে পারো যে যদি এখানে বিধায়ক জিতে বা রাজ্যে যদি ক্ষমতায় আসে বামফ্রন্ট, তাহলে কি তোমরা মানে এই সন্ত্রাসকে একদম বাইরে বের করে দিতে পারবে? না না, মানে সন্ত্রাস মুক্ত করতে পারবে ডোমকল? আমলেও হয়েছে, আসলে সন্ত্রাসটা করেছে কারা সেটা দেখতে হবে। এই ডোমকলে আমাদের টোটালে
প্রায় 51 জন কমরেড শহীদ হয়েছে, 51 জন। আচ্ছা। এবং তার একটা মেজর অংশ হচ্ছে যে বামফ্রন্ট সরকার আমাদের যখন ছিল ডোমকলে, সেই সময়ে এই খুনটা হয়েছে, এবং সেটা সবটা আমাদের কর্মী করেছে। কারা? বিরোধীরা করেছে। তাহলে বুঝতে হবে এখানে যে সন্ত্রাসটা এখানে করা হতো সেটা বিরোধীদের পক্ষ থেকে, যার ফলে আমরা সবসময় সন্ত্রাসের বিরোধী থেকেছি। যদি আমরা মনে করতাম সেইভাবে, এখানে 77 সালে বামফ্রন্ট সরকার আসার পর প্রায় 2011 সাল পর্যন্ত এখানে মন্ত্রী থেকেছে, প্রশাসন আমরা ব্যবহার করতে পেরেছি, কিন্তু আমরা সন্ত্রাস চাইলে তাহলে কখনোই হতো যে আমাদের 51 জন কমরেডকে খুন হতে হতো না। 51 জন কমরেডের মধ্যে ওনাকে হতো যে নেতৃত্ব পর্যায়ে কমরেড আছে, যার ফলে সন্ত্রাস এখানে করা হয়েছে। আমরা চাইনি কোনোদিনই সন্ত্রাস হোক, কিন্তু হয়েছে, এটা মেনে নিতে হবে। যেটা সত্য কথা সেটা সত্যভাবে বলতে হবে আমাদের সময়। আমরা তো অবশ্যই সন্ত্রাসের বিরোধী। সন্ত্রাস করব কেন? মানুষের এখন হয়েছে, শিক্ষা দীক্ষা আরও বেশি ব্যাপকভাবে প্রসার লাভ করেছে ডোমকলে। এতগুলো কলেজ হয়েছে আমাদের সামনে, আমাদের আমলে। গার্লস কলেজ হয়েছে, জেনারেল কলেজ হয়েছে, ল কলেজ হয়েছে, বিএড ডিএড কলেজ, সমস্ত কিছু ডোমকলের যা সার্বিক উন্নয়ন আজকে আমাদের সময় হয়েছে। ছেলেমেয়েরা পড়াশোনা করছে, এখান থেকে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, একেবারে সাধারণ ঘরের ছেলেমেয়েরা ডাক্তার হচ্ছে। আজকে আমি মনে করি যে মানুষের অনেক সচেতন হয়েছে মানুষ, আর সন্ত্রাসের রাস্তায় মানুষ যাবে না, এবং আমরাও সেটা চাইবো না। এবং নিশ্চিতভাবে আমরা আমাদের বিধায়ক যদি জিতে সিপিআইএম পার্টি, তাহলে তার একটা প্রথম দায়বদ্ধতা থাকবে ডোমকলকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাহলে এগিয়ে নিয়ে যেতে গেলে তাহলে নিশ্চিতভাবে সন্ত্রাস যদি থাকে তাহলে সেটা এগোবে না। এটাই আমাদের প্রতিশ্রুতি যে নিশ্চিতভাবে আমরা সন্ত্রাসমুক্ত ডোমকল করব। ডোমকলের মানুষ যদি আগামী দিনে তোমাদের ভরসা করে, তাহলে কি কি কারণে ভরসা করতে পারে? দেখুন, আমাদের তো এটা তো ডোমকলের লিগাসি, যেটা হচ্ছে যে ডোমকলের আজকে দাঁড়িয়ে যা কিছু ডেভেলপমেন্ট, সার্বিক ডেভেলপমেন্ট, আমি বলছি না যে আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেটাকে ডেভেলপমেন্ট বলে চালানোর চেষ্টা করছে সেটা হচ্ছে ভাতা। তাহলে এটা তো প্রকৃতপক্ষে উন্নয়ন না, এটা একটা সাহায্য। আমরা যেটা ডোমকলে করেছি, একেবারে যারা পুরনো মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই ডোমকল কি ছিল 77 সালে গভর্নমেন্টে আসার সময়। তাহলে সেই সময়ের মানুষের যা বেসিক নিডস ছিল সেগুলো বামফ্রন্ট পূরণ করেছে। পঞ্চায়েতি ব্যবস্থা, তার বিকেন্দ্রীকরণ, পঞ্চায়েতকে সাধারণ মানুষের, গরিব মানুষের ক্ষমতায়ন, জমি বিলি করা। আজকে হাজার হাজার বিঘা জমি আমরা হচ্ছে যে গরিব মানুষকে পাট্টা দিয়েছি, বর্গা দিয়েছি। তার বেশের উপর দাঁড়িয়ে তখন আস্তে আস্তে স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল। আজকে দাঁড়িয়ে গোটা ডোমকলে যে আপনি দেখবেন আমাদের এখান থেকে আইপিএস হয়েছে স্বনামধন্য নজরুল সাহেব। তিনি বারবার ইন্টারভিউ একটা কথা বলে কি না, তো ডোমকলে কোনো কেএন কলেজে তাকে পড়তে যেতে হবে, এবং বর্ষার সময় দেখা যাচ্ছে কাদা করে। তাহলে এই যে ডোমকলের সার্বিক যে ডেভেলপমেন্ট, আজকে রাস্তা ঘাট, মেন লিঙ্ক রাস্তা, এই যে ভোগরাজপুরের রাস্তা, আজকে দাঁড়িয়ে গড়াইমারি বক্সিপুর পর্যন্ত রাস্তা, ঘোড়ামারা অঞ্চলের লিঙ্ক রাস্তা, আপনি সমস্ত দেখবেন রাস্তাঘাট, সেগুলো সব ডোমকলের সিপিএমের আমলে হয়েছে। কলেজ, জেনারেল কলেজ হয়েছে আমাদের আমলে, আপনি গার্লস কলেজ হয়েছে আমাদের আমলে, এসডিও সাব ডিভিশন হয়েছে আমাদের আমলে, সাব ডিভিশন কোর্ট হয়েছে আমাদের আমলে। এই শহরকে আস্তে আস্তে এই মানুষের চাহিদা অনুযায়ী পৌরসভাতে রূপান্তরিত করা, সেটা হয়েছে বামফ্রন্টের আমলে। আজকে দাঁড়িয়ে ডোমকলের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যা করে গিয়েছে আমাদের বামফ্রন্ট সরকার এবং কমরেড আনিসুর রহমানের উদ্যোগে, আজকে সেইটা এই 15 বছরে ডোমকল কি পেল সেটা আমি মানুষের কাছে মানে প্রশ্ন রাখতে চাইছি যে এই 15 বছর আমরা সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কি পেলাম? লুট, চুরি, দুর্নীতি, রাজধানী, এসব ছাড়া তো কিছু পাইনি। যার ফলে একমাত্র বামপন্থীরাই ডোমকলকে, বিশেষ করে সিপিআইএম এর নেতৃত্বে যে বামপন্থীরা, তারাই ডোমকলের জন্য ভাবনা চিন্তা করে এবং ডোমকলকে এগিয়ে নিয়ে যায়, তারা প্রতিশ্রুতিবদ্ধ। এটা নতুনভাবে প্রমাণ করার আমাদের কাছে কিছু নেই, আমাদের সবকিছু না, সেটা ঠিকই, কিন্তু মানুষ তো এখন ধরো উন্নয়নের চাইতে ভাতার উপর নির্ভরশীল হয়ে গেছে। তো সেই মোকাবিলাটা তোমরা কি করে করবে? তোমরা বলছো যে উন্নয়ন করবে, অতীতে হয়েছে ডোমকল, সবকিছু প্রচুর উন্নয়ন হয়েছে, তারপর বিগত এই 15 বছরে সেই উন্নয়নের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে ভাতাতে হচ্ছে যে মানুষ আসলে আর কি গা মিলিয়ে দিচ্ছে। সেই জায়গাটায় তোমরা কি ভাবো? মানুষকে দোষ দিবে কেন? মানুষের এটা তো দোষ নেই। আসলে আপনাকে দেখতে হবে সামগ্রিকভাবে এখন বর্তমান অর্থনীতিটাই চলছে এই ধরনের অর্থনীতি, ধান্দার ধনতন্ত্র যেটাকে বলে। মানুষকে সমস্যায় ফেলো, সমস্যার মূল জায়গাতে সমাধান না করে মানুষকে কিছু রিলিফ দাও। এই রাজনীতি গোটা পৃথিবী জুড়েই চলছে এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই এটাকে ইমপ্লিমেন্ট করা, সেটাতে সফল হচ্ছে, আজকে দাঁড়িয়ে সফল হচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই মানুষ কিন্তু এই রাজনীতিরও শেষ দেখেছেন।
শেষ দেখছি। সে তো অবশ্যই আজকে তার বিভিন্ন দেশে পরিবর্তন তার হচ্ছে। উদাহরণ আছে। আপনি যদি ধরলেন শ্রীলঙ্কাতে যদি দেখেন, আপনি নেপালে দেখেন জেনজির যে বিদ্রোহ, আজকে বাংলাদেশে হয়তো বিদ্রোহটা অন্যদিকে টান নিচ্ছে, কিন্তু মূল সমস্যা কিন্তু ছিল রুটি রুজিটি। কিন্তু যেহেতু বামপন্থী আন্দোলন ওখানে শক্তিশালী নাই, তাই বিকল্পভাবে এখন সাম্প্রদায়িক শক্তি তাকে গ্রাস করার চেষ্টা করছে। তাহলে আজকে দাঁড়িয়ে এখানেও মানুষ তার অভিজ্ঞতায় আজকে বুঝতে পারছে পশ্চিমবাংলাটা কোন দিকে চলে গেল, এই 15 বছরে কি সর্বনাশটা মানুষের হয়ে গেল। যার ফলে এইটা নিয়ে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এইভাবে ভাতা দেওয়া, এই যে মাধ্যমিক পাস করা ছেলেদের ভাতা দেওয়া, অথচ দাঁড়িয়ে গোটা 15 বছরে কর্মসংস্থানের যে বেহাল দশা, এটা মানুষ তার অভিজ্ঞতার বিনিময়ে বুঝতে শিখছে। আর যার ফলে মানুষ যখন অভিজ্ঞতাতে শিখে, তখন আর আমাদেরকে বলতে লাগে না, মানুষ তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। আজকে দাঁড়িয়ে পশ্চিমবাংলার বুকে এটা তৈরি হয়েছে, মানুষ তার অভিজ্ঞতাতে দেখছে যে আমার সর্বনাশটা কোন জায়গাতে এই তৃণমূল কংগ্রেস করতে চাইছে বা গোটা দেশে বিজেপি করতে চাইছে। যার ফলে মানুষ আজকে বিদ্রোহী হচ্ছে এবং মানুষ তার জবাব 26 সালে নির্বাচনে দিবে, এটাই আমাদের ভরসা। আর রাজনীতিতে মানুষই শেষ কথা বলে, মানুষই ইতিহাস রচনা করে। যার ফলে আমরা আত্মবিশ্বাসী, মানুষ এবার সঠিক সিদ্ধান্ত নেবে। আর একটা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের উপর দাঁড়িয়ে, সেটা হলো পরিযায়ী শ্রমিক। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ হলো সবচাইতে পিছিয়ে পড়া জেলা, এবং তার মধ্যে ডোমকল আরো পিছিয়ে পড়া, এবং সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক হয়তো এই ডোমকল। তো তারা যে এত বাইরে অত্যাচারিত হচ্ছে এবং নিপীড়িত হচ্ছে, বিশেষ করে ধর্মীয় কারণে, তো সেই বিষয়টা তোমাদের পার্টি সিপিআইএম বা তোমাদের বামপন্থী যারা আছে, তারা কিভাবে এই বিষয়টাকে দেখছো, এবং তোমরা যদি ক্ষমতায় আসো আগামী দিনে, তাহলে তাদের জন্য কি রোডম্যাপ আছে তোমাদের কাছে? পরিযায়ী শ্রমিকরা আজকে অত্যাচারিত হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি। এখন এই তো ধর্মীয় রাজনীতির তো বিপদটা এইখানে, আমাদের নেতৃত্বরাও তো বারবার বলছে, আমরাও বলছি পার্টি লাইনে, যে ধর্মীয় রাজনীতি কখনো মানুষের সমস্যার সমাধান করতে পারে না। আজকে বিজেপি এই পলিটিক্স গোটা ভারতবর্ষে তৈরি করতে চাইছে, এবং এটা এর বুনিয়াদি একটা কেন্দ্রস্থল আছে, এটা এমনি এমনি হচ্ছে না। যার ফলে পরিযায়ী শ্রমিকরা আজকে দাঁড়িয়ে পশ্চিমবাংলাতে এটা ঘটনা যে গত 15 বছরে বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এই রাজ্যে করতে পারেনি এই রাজ্য সরকার। বরং কর্মসংস্থানমুখী কোনো প্রকল্প, কর্মসংস্থানমুখী কোনো শিল্প না করার ফলে আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। অবশ্যই। এবং সেই পরিযায়ী শ্রমিকরা যাতে অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত না হয়, সেই জন্য দেখবেন, ভালো করে খেয়াল করবেন, আমি নিজে কেরালায় গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকদের সাথে সাক্ষাৎ করতে, তারা কেমন আছে, এ আছে না আছে। ওরা যেটা আমাদেরকে বলেছে বামপন্থী সরকারের সময়, এখানে আমরা যথেষ্ট ভালো আছি, যথেষ্ট হচ্ছে যে আছে। অন্য রাজ্যে যেখানে আক্রান্ত হয়েছে, সেখানেও আমাদের পার্টি, আমাদের পরিযায়ী যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন আছে, তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমরা উল্টো দিকে বলতে চাই, সরকারের ভূমিকা কি এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে? উনি বললেন 5,000 টাকা দিব ফিরে আসলে, তো ওরা তো হাস্যকর। এটা 5,000 টাকা দিয়ে কি করবে? একটা পরিযায়ী শ্রমিক ওখানে 30,000 40,000 টাকা ইনকাম করছে, এটা হাস্যকর ব্যাপার। কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, উড়িষ্যায় গিয়ে আক্রান্ত হচ্ছে, তারও কারণ বিজেপি, কারণ ওখানে একটা জাতিগত সমস্যা তৈরি করেছে বিজেপি। নির্বাচনের সময় যে কথা বলেছিল, আমাদের এখানে কিছু মতুয়া, কিছু না, প্রায় 80,000 মতো মতুয়া পরিবার বা হচ্ছে যে ভোটার ওখানে হচ্ছে যে একটা নির্দিষ্ট জেলাতে থাকে, মতুয়াদের সঙ্গে ওখানকার রানিং যে মানে স্থায়ী উড়িয়া, তাদের মধ্যে একটা জাতিগত দাঙ্গা তৈরি করেছে বিজেপি। যার ফলে এটা অন্য আলোচনার বিষয়। কিন্তু আমরা বারবার সেই আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি, আমাদের জেলা সেক্রেটারি পার্টির জেলার তারা দাঁড়িয়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কারের লিডাররা দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করছি এটা, আমরা আসলে যেটা রোডম্যাপ, আমরা 3টে দাবিও রেখেছি, যে আমরা পরিযায়ী শ্রমিকদের যে রাজ্যে কাজ করছে সেই রাজ্যে হতো যে রেশনিং ব্যবস্থা করতে হবে, পরিযায়ী শ্রমিকরা যাতে ওখানে হেলথের সুবিধা পায় তার জন্য এটা আমাদের দাবি। পরিযায়ী শ্রমিকদেরকে এমন একটা কার্ড দিতে হবে, যে কার্ডটা গোটা ভারতবর্ষে আইডেন্টিটি কার্ড হিসেবে হচ্ছে যে করা হবে। সরকার তার বিরুদ্ধে কিছু, তার মানে বদলে কিছুই করছে না, শুধু ভাওতাবাজি করছে তৃণমূল কংগ্রেস। আমরা যেটা সরকারে আসলে যেটা করব, প্রথম কথা হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিককে কমাতে হবে। কমানোর জন্য বিকল্প কর্মসংস্থান, মানে শিল্পায়ন, যেটা আমাদের স্লোগান বরাবরের, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বড় শিল্প, ম্যানুফ্যাকচারিং শিল্প আজকের দিনে যেখানে কম, সেখানে এই শিল্পায়নের ব্যবস্থা যেভাবেই হোক আমাদেরকে করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যের যে ক্ষুদ্র শিল্প আছে সেগুলোকে অনেকটা হচ্ছে যে ডেভেলপ করা, তার মধ্য দিয়ে কর্মসংস্থান যদি এখানে তৈরি হয়, তাহলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে। আর ওই যে দাবিগুলো আমরা করছি, সেই দাবিগুলো একদম নির্দিষ্টভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা আইডেন্টি কার্ড দেওয়া হবে, যে কার্ডটা গোটা ভারতবর্ষে প্রযোজ্য হবে। এবং স্বাস্থ্য ব্যবস্থাতেও এমন একটা কার্ড দেওয়া হবে, যেটা এখানে যেমন নার্সিংহোমে উপকৃত হবে, তেমনি
বাইরের যে বাইরে গিয়েও যত নার্সিংহোমগুলো আছে বড় বড়, সেখানেও যাতে ওই কার্ডের চিকিৎসা পায় তার ব্যবস্থা হচ্ছে যে আমরা করব। এটাই আমাদের পরিযায়ী শ্রমিক দিয়ে আপাতত এখন রোডম্যাপ। আচ্ছা। এবার তোমাকে একটা রাজনৈতিক প্রশ্ন, সেটা হলো 2016 থেকে তোমরা হচ্ছে কংগ্রেসের সঙ্গে জোটে ছিলে। তো এবার কয়েকদিন আগে কংগ্রেসের যে রাজ্য সভাপতি তিনি ঘোষণা করেছেন এবার নাকি ওরা 294টা আসনেই একা লড়বে। এর ফলে কি তোমাদের কোনো সুবিধা হবে না ক্ষতি হবে? সুবিধা অসুবিধার থেকে বড় কথা হচ্ছে যে আমরা প্রথম থেকে চেয়েছি এই রাজ্যে যে আমাদের টার্গেটই হতো যে তৃণমূলের মতো স্বৈরাচারী শক্তি এবং বিজেপির মতো একটা ধর্মীয় ফ্যাসিস্ট শক্তিকে এখানে পরাজিত করতে হবে। তাহলে এইটা যদি গুরুত্বপূর্ণ হয়, আজকে দাঁড়িয়ে পশ্চিমবাংলাতে রুটি রুজি এই সমস্ত বাদ দিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস লুটপাট, চুরি, দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, রেশনে দুর্নীতি, সমস্ত কিছুতে, অন্যদিকে ধর্মীয় রাজনীতি, এখানে হচ্ছে যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা তৃণমূল কংগ্রেস এখানে 15 বছর করেছে। আর গোটা ভারতবর্ষের মতোই বিজেপিও এখানে দাঁড়িয়ে মাথা ছাড়া দিয়েছে তৃণমূল কংগ্রেসের সময়ে। যার ফলে এই দুটো অপশক্তিকে পরাজিত করতে আমাদের প্রথম থেকে সিপিআইএম পার্টি বলছি যে আমরা ধর্মনিরপেক্ষ দল এবং বিজেপি তৃণমূল বিরোধী দলগুলোকে এক করতে হবে, এবং সেই স্লোগানকে সামনে রেখে আমরা 16 সাল থেকে কংগ্রেসের সাথে গিয়েছি। কংগ্রেসের সাথে গিয়েছি আমরা, এই যে ডোমকলে বললাম আপনাকে, এই 52 জন কমরেড খুন হয়েছে, তার মধ্যে প্রায় 49 জন কমরেড খুন হয়েছে শুধুমাত্র কংগ্রেসের হাতে। তারপরেও আমরা সেখানে দাঁড়িয়ে এই স্যাক্রিফাইস করার মধ্য দিয়ে আমরা বলেছি, কেন এটা একটা বৃহত্তর স্বার্থে হচ্ছে যে আমাদেরকে এই কথা বলেছি। আজকে যে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, আমি কার লাভ কার ক্ষতি, সিপিএম এর ক্ষতি না কংগ্রেসের লাভ, আমি কংগ্রেসের সাধারণ কর্মীদেরকে বলবো যে আজকে দাঁড়িয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা কি সঠিক সিদ্ধান্ত? আজকে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেসের যে শক্তি, সেই শক্তির নিরিখে কি এই সিদ্ধান্ত, নাকি তৃণমূল কংগ্রেসকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত? সেটা কংগ্রেসের নিচুতলার কর্মীদেরকে হচ্ছে যে আমরা এই প্রশ্নটা হচ্ছে যে রাখছি, কংগ্রেসের নিচুতলার কর্মীদেরকে ভাবার জন্য বলবো যে আজকে কেরালাতে কেসি বেণুগোপালকে মুখ্যমন্ত্রী করতে হবে এই দায়বদ্ধতা থেকে আজকে এখানে তৃণমূল কংগ্রেসকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হলো কিনা, যে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবাংলায় কংগ্রেসটাকে খতম করেছে গত 15 বছর ধরে। এবং এখন গত সাগরদিঘিতে উপনির্বাচন হলো সুব্রত সাহা মৃত্যুর পর, সেখানে একটা বিধায়ক কংগ্রেসের প্রতীকে আমরা জিতালাম জোটে, সেই বিধায়ককে অভিষেক ব্যানার্জি তাকে হচ্ছে যে নিজের দলে টেনে নিল। এরকম অসংখ্য উদাহরণ আছে। এখানে কংগ্রেসের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছে এই 15 বছরে। এখানে কংগ্রেসের কর্মীদেরকে হচ্ছে যে পঞ্চায়েত গঠন করতে দেয়নি, পঞ্চায়েত ভেঙেছে, মুর্শিদাবাদ জেলায় জেলা পরিষদ ভেঙেছে। আজকে সেই রকম একটা রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত কিনা কংগ্রেসের, সেটা আগে বিচার করতে বলবো। আর লাভ ক্ষতির কথা যদি বলেন, আমরা যে বৃহত্তর জোট বা বৃহত্তর বোঝাপড়া, আসন সমঝোতা এবং বামফ্রন্টের সঙ্গে বামফ্রন্ট জোট প্লাস আসন সমঝোতা করে এই শক্তিকে হারাতে চাইছিলাম, সেইখানে কংগ্রেস এই লড়াই থেকে নিজেকে সরিয়ে নিল। লাভ ক্ষতি মানুষ বিচার করবে। লাভ ক্ষতি তো ওইভাবে এখানে চেয়ারে বসে বা ঘরে বসে একটা বলে দেওয়া যায় না। তবে নিশ্চিতভাবে যে আমরা মনে করছি যে কংগ্রেসকে বাদ দিয়েও বাকি যে রাজনৈতিক দলগুলো আছে যারা তৃণমূল এবং বিজেপিকে হারাতে চায়, এ রাজ্যের ভালো চায়, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা হচ্ছে যে এবারে লড়াই করছি, এবং নিশ্চিতভাবে আগামী দিন বলবে যে কার লাভ হবে কার ক্ষতি হবে। এই সময়ের উপর দাঁড়িয়ে বিশেষ করে মুর্শিদাবাদের যে সংখ্যালঘু এলাকাগুলো আছে সেখানে কিন্তু হুমায়ুন কবির এবং তার নতুন যে রাজনৈতিক দল তার কিন্তু যথেষ্ট প্রভাব আছে গ্রাম অঞ্চলে। তোমরা কি এবার তাদের সঙ্গে জোট করছো? হুমায়ুন কবির তো প্রস্তাব দিচ্ছেই ওপেন, তোমরা কি সেটা গ্রহণ করছো? জোট তো আমরা বলছি যে আমাদের জোট হচ্ছে বামফ্রন্টের সাথে। বামফ্রন্টের মধ্যে তোমার বামফ্রন্ট হচ্ছে যে আমাদের জোট, কারণ আমরা জোট মানে মনে করি যে সারা বছরের লড়াই, আন্দোলন, কর্মসূচি, তার মধ্য দিয়ে জোট হয়। বাকি যা হবে সেটা হচ্ছে আসন সমঝোতা। আমি সেটাই বলছি, হুমায়ুন কবিরের সাথে আসন সমঝোতার কোনো আলোচনা এখন পর্যন্ত আমাদের পার্টিগতভাবে আমরা জানতে পারিনি। এখন রাজ্য লেভেলে একটা পর্যায়ে হচ্ছে যে আমাদের পার্টির রাজ্য সেক্রেটারি সে একটা নতুন দল করেছে, তার বারবার অনুরোধে হচ্ছে যে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছে, তারপরে তার দলের নীতি কর্মসূচি কি না সব কিছু জানার পর এখনো সেই ডিসিশন আমাদের পার্টি নেয়নি যে কার সাথে আসন সমঝোতা হবে। এখন পর্যন্ত আমরা যেটুকু জানি, নওশাদ সিদ্দিকীর সাথে আইএসএফ এর সাথে একটা কথা হয়েছে, তাদের সাথে প্রস্তাব হয়েছে, বাকি দলগুলোর সাথে সবার সাথে আলোচনার পর্যায়ে বা হচ্ছে যে একটা সাক্ষাতের পর্যায়ে হচ্ছে যে আছে। ফলে জোট
আমাদের বামফ্রন্ট, তারপরে বৃহত্তর বাম যেগুলো আছে, অন্যান্য ছোট ছোট বাম দল, সিপিআইএম, লিবারেশন ইত্যাদি, তারপরে আবার অন্য ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি। এই উত্তরটা তো দিলে তুমি সিপিএম নেতা হিসাবে, কিন্তু ব্যক্তিগত রানাদা সংখ্যালঘু এলাকার একজন মানুষ হিসাবে এলাকায় ঘুরে ফিরে তাদের কাছে তো আলাদা একটা মতামত আসছে, আমরাও এলাকায় ঘুরছি, না, সেখানেও দেখেন, মত। আমি ব্যক্তিগত রানাদার কি মত? হুমায়ুনের সঙ্গে আসন সমঝোতা না, নিয়ে। ব্যক্তি রানার মতামতের উপর তো পার্টি চলে না। ব্যক্তি রানার মত হচ্ছে যে সেটা আনঅফিসিয়ালি, অফিসিয়ালি আমি কোনো ব্যক্তি রানা না। আমি একজন সিপিএম পার্টির কর্মী, সেই হিসাবে আমাকে কথা বলতে হবে। আমি সিপিএম পার্টির পার্টি সদস্য এবং জেলা কমিটির মেম্বার, সেক্রেটারিয়েট মেম্বার, যার ফলে পার্টির কথাই আমার কথা। ব্যক্তি আমি কি বললাম সেটা না। মন্দির মসজিদের রাজনীতি থেকে যারা সরে আসতে পারবে একমাত্র তাদের সাথেই আমাদের বোঝাপড়া হবে, পরিষ্কার কথা। মন্দির নিয়ে রাজনীতি, মসজিদ নিয়ে রাজনীতি যারা করবে তাদের সাথে আমাদের কোনো রকমই সমঝোতা হবে না, এটাই ঘটনা। কিন্তু এটা অস্বীকার করার নেই যে আজকে দাঁড়িয়ে মসজিদকে কেন্দ্র করে যে আবেগ তৈরি করেছে হুমায়ুন কবির, সেটাকে অস্বীকার করাও যাবে না, কারণ এর পিছনে একটা ইতিহাস আছে। যে মসজিদের নাম করে ও এখানে মসজিদটা করছে, সেই বাবরি মসজিদ নিয়ে মানুষের মধ্যে একটা আবেগ আছে, এটা অস্বীকার করা যাবে না। এটাও মানে অস্বীকার যদি করি তাহলে আমাদেরকে আকাশে ভাসতে হবে। তাহলে সে আবেগ আছে মানুষের মধ্যে, এবং নিশ্চিতভাবে সেটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে আছে, সেটাকেও গুরুত্ব দিতে হবে, এবং সেটা গুরুত্ব দিয়েই আমাদেরকে আমাদের চলাফেরা বা যাই হোক আমাদের পথ চলা সেটাকেও গুরুত্ব দিতে হবে। আমরা সেটাকে অবহেলা করছি না, কিন্তু এটা ঘটনা যে সিপিআইএম কখনো মন্দির মসজিদের রাজনীতিতে বিশ্বাস করে না। এবারে তোমার কাছে আমার শেষ প্রশ্ন, যে এই বিধানসভা নির্বাচনে কি সিপিআইএম শূন্য কাটাতে পারবে? অবশ্যই পারবে, শূন্য কাটাতে পারবে না। কতগুলো সিট এক্সপেক্ট করছো তোমরা? আমরা সিট এক্সপেক্ট করছি কি, আমরা যে জোট করছি তৃতীয় পক্ষ হিসাবে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারিকে ভেঙে দিয়ে, এবং সেটা বুঝতে পারছেন আপনি, মেনস্ট্রিম মিডিয়াগুলো আজকে সিপিএম করে পাগল হয়ে যাচ্ছে। কেন? তো ওরাও বুঝতে পারছে, বিজেপিও বুঝতে পারছে, তৃণমূলও বুঝতে পারছে যে লেজে আগুনটা লেগেছে, যার ফলে আপনি একটা ভালো প্রতিষ্ঠানে হতো যে আমরা যাওয়ার জন্য লড়াই করছি। এই শূন্য কাটানোর লড়াই আমাদের না, এবারে তৃণমূল এবং বিজেপিকে পিছনের সারিতে ফেলার লড়াই, যার ফলে আমরা মনে করছি সমস্ত মানুষ আজকে পশ্চিমবাংলার এই ধর্ম একদিকে চুরি, দুর্নীতি, লুট, এসবের এতে একটা বিরক্ত মানুষ। আমরা আহ্বান করব এই সমস্ত অংশের মানুষ, আমাদের যে বৃহত্তর জোট হবে বা বৃহত্তর বোঝাপড়া হবে বামফ্রন্টের নেতৃত্বে, সেই বোঝাপড়ার পক্ষে মানুষ রায় দেন, এই রাজ্যকে পাল্টাতে, এই রাজ্যকে বদলাতে, এই রাজ্যকে আগামী দিনে আরো উন্নততর রাজ্যে পরিণত করার স্বার্থে আমাদেরকে ভোট দিন। অনেক অনেক ধন্যবাদ রানাদা তোমাকে। এবারে দেখার বিষয়, আগামী বিধানসভা নির্বাচনে ডোমকলের মানুষ বামফ্রন্টকে শূন্য হাতে ফেরাবে, না 2021-এর আগে যে লাল দুর্গ ছিল সেই লাল দুর্গ পরিণত করে পাঠাবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।